আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট এক্সিকিউটিভের দুটো গুরুত্বপূর্ণ সংস্থা নিয়ে। প্রথমটি হচ্ছে দ্য স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স অর্থাৎ রাজ্যের মন্ত্রিপরিষদ, এবং দ্বিতীয়টি হচ্ছে স্টেট ক্যাবিনেট অর্থাৎ রাজ্যের ক্যাবিনেট। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য রয়েছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এর আগের ভিডিওতে আমরা যেমন ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ইউনিয়ন ক্যাবিনেটকে কম্পেয়ার করেছিলাম, তেমনি আজকেও স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটকে কম্পেয়ার করব ওই সেম 13টা পয়েন্টের উপর। তোমরা একবার ভিডিওটা পজ করে শুরুতেই এই 13টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের লিগাল স্টেটাস, অর্থাৎ ইনাদের আইনি অবস্থান আমাদের দেশে কি রয়েছে। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স একটা কনস্টিটিউশনাল বডি, সংবিধানের দ্বারা স্বীকৃত একটা বডি, ডিরেক্টলি সংবিধানে এর উল্লেখ পাওয়া যায়। কিন্তু স্টেট ক্যাবিনেট কিন্তু একটা এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, যেহেতু সংবিধানে এটার কোনো উল্লেখ নেই। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের প্রথা অনুযায়ী প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর একটা ক্যাবিনেট থাকে এবং সেই ক্যাবিনেটের সহযোগিতায় তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালান, গোটা মন্ত্রিপরিষদ কাজ করেন। তো ভারতেও রাজ্যের ক্ষেত্রে স্টেট ক্যাবিনেট এই প্রথাগতভাবেই রয়েছে। সংবিধান হোক বা অন্য কোনো স্ট্যাচুটারি লতে স্টেট ক্যাবিনেটের মেনশন কিন্তু নেই। তবে যেমন আগের ভিডিওতে দেখেছিলাম, ইউনিয়ন ক্যাবিনেট যদি হতো তাহলে সেটা কিন্তু একটা কনস্টিটিউশনাল বডি, কারণ 44th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আর্টিকেল 352-তে ইউনিয়ন ক্যাবিনেটকে মেনশন করা হয়েছে, বাট স্টেট ক্যাবিনেটের সংবিধানে কোনো মেনশন নেই। তাই জন্যই এক্সট্রা কনস্টিটিউশনাল বডি, সংবিধানের বাইরের একটা বডি। এটা মানে কিন্তু আনকনস্টিটিউশনাল নয়, অর্থাৎ সংবিধান বিরোধী নয়, যার সংবিধানে উল্লেখ নেই। আমাদের 2 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেট আমাদের রাষ্ট্রের কোন অঙ্গে পার্ট সেটা আমরা দেখে নেব। তো এই দুটো সংস্থা বা ইনস্টিটিউশনই রাজ্যের যে এক্সিকিউটিভ ব্রাঞ্চ রয়েছে, প্রশাসন বিভাগ রয়েছে, সেটার পার্ট। এমনকি রাজ্যের প্রশাসন বিভাগকে চালনা করে এই দুটো সংস্থা। নেক্সট, এই দুটো বডির সাইজ এবং কম্পোজিশন। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের সাইজটা চিফ মিনিস্টার নির্ধারণ করেন, তবে সাংবিধানিকভাবে একটা গণ্ডি এঁকে দেওয়া হয়েছে। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে মিনিমাম 12 জন মেম্বার থাকতেই হবে এবং ম্যাক্সিমাম 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য বিধানসভা, অর্থাৎ সেই রাজ্যের যে বিধানসভা রয়েছে তার যে টোটাল মেম্বারশিপ সদস্য সংখ্যাটি রয়েছে সেটার 15% হবে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের ম্যাক্সিমাম মেম্বার্স। এখন স্টেট টু স্টেট বিধানসভার মেম্বারশিপ আলাদা আলাদা, কাজেই এই 15% অফ টোটাল স্ট্রেংথ অফ দ্য বিধানসভা সংখ্যাটাও আলাদা আলাদা। তো 12 থেকে 15% অফ দ্য টোটাল স্ট্রেংথ অফ দ্য বিধানসভার মধ্যে এক্সাক্ট সাইজ কত হবে সেটা রেসপেক্টিভ চিফ মিনিস্টারের উপরে ডিপেন্ড করে। যেখানে স্টেট ক্যাবিনেটের সাইজও চিফ মিনিস্টারের উপরেই ডিপেন্ড করে। সংবিধানে স্টেট ক্যাবিনেটের তো কোনো উল্লেখই নেই, তাই জন্যই কোনো লিমিট সেট করা নেই। সাধারণত স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের থেকে এটা একটা ছোট বডি হয়, কারণ স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের সবচেয়ে সিনিয়র মোস্ট এবং ট্রাস্টেড মিনিস্টাররাই ক্যাবিনেট র্যাঙ্ক পান। তাদের নিচে বা তাদের তত্ত্বাবধানে বাকি মিনিস্টাররা কাজ করেন। স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের কম্পোজিশন বলতে 3টে ক্যাটাগরি অফ মিনিস্টার্স থাকেন। সবচেয়ে সিনিয়র মোস্ট ক্যাবিনেট, এবং সেই ক্যাবিনেটের সদস্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীও হন, এবং উনাদের নিচে র্যাঙ্ক পান মিনিস্টার অফ স্টেট বা মিনিস্টার অফ স্টেটস ইন্ডিপেন্ডেন্ট চার্জ। মিনিস্টার্স অফ স্টেটসরা সাধারণত ক্যাবিনেট মিনিস্টারদের আন্ডারে কাজ করেন। যেখানে মিনিস্টার্স অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ নামটা থেকেই বুঝতে পারছো, উনাদেরকে আলাদা দপ্তর দেওয়া হয়, ডিরেক্টলি কোনো ক্যাবিনেট মিনিস্টার উনাদের বস নয়। তবে মিনিস্টার্স অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ বা MOSIC তারা কিন্তু ক্যাবিনেট মিনিস্টারদের সমকক্ষ নয়, যদিও তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট দেওয়া হয়েছে র্যাঙ্কের
র্যাঙ্কের দিক থেকে দেখতে গেলে তারা কিন্তু ক্যাবিনেট মিনিস্টারদের পরেই আসেন। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রেও এই সেম কেস, এবং এই ফার্স্ট এবং সেকেন্ড ক্যাটাগরি মিনিস্টারদের আন্ডারে কাজ করেন ডেপুটি মিনিস্টার্স। তারা ক্যাবিনেট মিনিস্টার্সদের আন্ডারে বা এমওএস দের আন্ডারে কাজ করে থাকেন। তো এই তিনটে ক্যাটাগরি অফ মিনিস্টার্স থাকেন স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স। কিন্তু স্টেট ক্যাবিনেটে কিন্তু একটাই ক্যাটাগরি অফ মিনিস্টার্স, নামটা থেকেই বুঝতে পারছো, ক্যাবিনেটের মিনিস্টার্সরাই থাকবেন এবং তাদের মধ্যে একজন এবং প্রধান হচ্ছেন মুখ্যমন্ত্রী। আমাদের 4 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের কোয়ালিফিকেশনস, অর্থাৎ রাজ্যের মন্ত্রিপরিষদ বা রাজ্যের ক্যাবিনেটের সদস্য হওয়ার জন্য কি টাইপের কোয়ালিফিকেশন প্রয়োজনীয়। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর মেম্বার হতে গেলে তাকে সেই রাজ্যের স্টেট লেজিসলেচারের মেম্বার হতে হবে বা মেম্বার হওয়ার মতো সমস্ত কোয়ালিফিকেশন থাকতে হবে। স্টেট লেজিসলেচারের দুটো হাউস হয়, বিধান পরিষদ এবং বিধানসভা। আমরা এই প্লেলিস্টের প্রথম দিকের একটা ভিডিওতে পার্লামেন্টের দুটো হাউস এবং স্টেট লেজিসলেচারের দুটো হাউস নিয়েও এরকম কম্পারেটিভ আলোচনা করেছিলাম, তোমরা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবে। তো হ্যাঁ, এই ক্ষেত্রে যেমন বলছিলাম, স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে মেম্বার হতে গেলে তাকে আইদার বিধান পরিষদ বা বিধানসভার মেম্বার হতে হবে বা মেম্বার হওয়ার মতো সমস্ত যোগ্যতা থাকতে হবে। এবারে স্টেট ক্যাবিনেটের মেম্বার হতে গেলে এমন যে তাকে এমএলএ বা এমএলসি হতেই হবে তেমন কোনো অব্লিগেশন নেই, কিন্তু সাধারণত কাউন্সিল অফ মিনিস্টার্সের মন্ত্রীদের মধ্যে থেকেই স্টেট ক্যাবিনেটের মন্ত্রীরা সিলেক্টেড হন। প্রথা অনুযায়ী তো তাই চিফ মিনিস্টার করে থাকেন। এবারে যদি একজন ব্যক্তি বিধান পরিষদ বা বিধানসভার মেম্বার না, তবুও তাকে মুখ্যমন্ত্রী স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর মেম্বার হিসাবে অ্যাপয়েন্ট করেছেন, সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে তার সেই অ্যাপয়েন্টমেন্টের দিন থেকে 6 মাসের মধ্যে তাকে বিধান পরিষদ বা বিধানসভার মেম্বার হয়ে আসতে হবে। এটা ইলেকশনের মাধ্যমে হতে পারে বা নমিনেশনের মাধ্যমে হতে পারে। তো একজন স্টেট লেজিসলেচারের নন মেম্বার স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে ম্যাক্সিমাম 6 মাসই থাকতে পারেন, তারপরে আইদার তাকে মেম্বার হয়ে আসতে হবে অথবা তাকে পদটা ছেড়ে দিতে হবে। ক্যাবিনেটের ক্ষেত্রে এরকম কোনো পরিষ্কার নিয়ম বলা নেই, কিন্তু সাধারণত স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের মেম্বারদেরকেই ক্যাবিনেটে অ্যাপয়েন্ট করা হয় মুখ্যমন্ত্রীর দ্বারা। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের মেথড অফ সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট। এর আগের পয়েন্টে আমরা দেখে নিয়েছিলাম ইনাদের কোয়ালিফিকেশনস। এবারে আমরা দেখে নেব সেই কোয়ালিফাইড মেম্বারসদের মধ্যে থেকে এক্স্যাক্টলি কিভাবে বা কে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটের মেম্বারদের অ্যাপয়েন্ট করেন। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর ক্ষেত্রে তার মধ্যমণি হচ্ছেন চিফ মিনিস্টার, যাকে অ্যাপয়েন্ট করে সেই রাজ্যের গভর্নর, এবং স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রেও মধ্যমণি চিফ মিনিস্টার। যেহেতু তিনি চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী, তাই জন্যই তিনি রাজ্যের মন্ত্রী পরিষদের পার্ট এবং সাথে সাথে রাজ্যের ক্যাবিনেটেরও পার্ট। এবারে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর যে আদার মিনিস্টার্স রয়েছেন তাদেরকেও ফর্মালি গভর্নর অ্যাপয়েন্ট করেন, তবে সেটা চিফ মিনিস্টারের সুপারিশ অনুযায়ী। এবং স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রে আলাদা করে ইনাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট হয়ই না, চিফ মিনিস্টারের ইচ্ছের উপরে যে কোন কোন মন্ত্রীকে উনি তার ক্যাবিনেটে সামিল করতে চাইছেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের ওথ এবং অ্যাফার্মেশন, অর্থাৎ পদ অধিগ্রহণ করার আগে ইনারা শপথ কি নিয়ে থাকেন এবং আরো গুরুত্বপূর্ণ কার সামনে। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকটা মন্ত্রী ইন্ডিভিজুয়ালি গভর্নরের সামনে তাদের পদের শপথ নিয়ে থাকেন। তারা দুটো টাইপের শপথ নেন, একটা হচ্ছে ওথ অফ অফিস আর একটা হচ্ছে ওথ অফ সিক্রেসি, যেখানে ক্যাবিনেটের মেম্বার হওয়ার জন্য আলাদা করে তাদের কোনো শপথ গ্রহণ করতে হয় না। এখনো পর্যন্ত পলিটি পড়ার এই কম্প্যারেটিভ ফরম্যাটটা যদি তোমাদের ইন্টারেস্টিং লাগছে তাহলে অবশ্যই নিচে লাইক বাটনটা প্রেস করে দাও। বন্ধুদের সাথে শেয়ারও করতে পারো যাতে এই ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টসদের কাছে পৌঁছে যায়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের সাপোর্ট এবং এনকারেজমেন্টই আমাকে মোটিভেট করে এরকম কন্টেন্ট নিয়ে আসতে অনবরত। চলো এবার কন্টিনিউ করা যাক। আমাদের 7 নম্বর পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের টার্ম বা টেনিয়র। পদে নিয়োগ হয়ে যাওয়ার পর ইনারা কত সময়ের মেয়াদ পাবেন। এবার স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের মেম্বারদের কোনো ফিক্সড টেনিয়র নেই, এবং সংবিধানে যেই ভাষাটা ব্যবহার করা হয়েছে তাদের মেয়াদ বোঝাতে সেটা হচ্ছে দ্য প্লেজার অফ দ্য গভর্নর, যেটার আক্ষরিক মানে হচ্ছে গভর্নরের ইচ্ছে অনুযায়ী তারা পদে থাকেন। গভর্নর চাইলে তাদেরকে বের করে দিতে পারেন যে কোনো মুহূর্তে। তবে গভর্নর প্রেসিডেন্টের মতোই একজন ফর্মাল হেড। তো এই ফর্মাল হেডদের নামে সংবিধানে যাই বলা থাকুক না কেন, তার পিছনে রিয়াল মানেটা কিন্তু একটু আলাদা। এই ক্ষেত্রে প্লেজার অফ দ্য গভর্নর বলতে যতদিন সেই স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের যৌথ সমর্থন রয়েছে সেই রাজ্যের বিধানসভায়, বিধানসভার কনফিডেন্স যদি স্টেট কাউন্সিল অফ মিনিস্টারের উপরে থাকে তাহলেই তারা গভর্নরের প্লেজারটা পাবে। গভর্নর তাদেরকে অ্যাপয়েন্ট করবে এবং মেয়াদে কন্টিনিউ করতে দেবেন। তো এখানে প্লেজার অফ দ্য গভর্নর বলতে কিন্তু ইনার ব্যক্তিগত ইচ্ছের কথা বলা হয়নি। প্লেজার অফ দ্য গভর্নর ইকুয়াল টু দ্য প্লেজার অফ দ্য বিধানসভা। স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রেও কোনো ফিক্সড টার্ম নেই। ক্যাবিনেটে কাকে অ্যাপয়েন্ট করবেন এবং কতদিনের জন্য সেটা সম্পূর্ণ চিফ মিনিস্টারের উপরে। চিফ মিনিস্টার আজকে একজনকে ক্যাবিনেট মন্ত্রী হিসাবে অ্যাপয়েন্ট করে কিছুদিন পর তাকে ক্যাবিনেট থেকে বরখাস্ত করে
করে দিতে পারে, তার জায়গায় অন্য কোনো মিনিস্টারকে ক্যাবিনেট মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্ট করতে পারে। পুরোটাই চিফ মিনিস্টারের ব্যক্তিগত ডিসিশন বা তার ইচ্ছের উপরে। এরপরে আমরা দেখে নেব ইনাদের স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমলুমেন্টস। অবশ্যই আমাদের অ্যামাউন্ট জানার কোনো প্রয়োজন নেই, তবে ইনাদের বেতন ভাতা সুবিধাদি কে নির্ধারণ করে সেটা আমরা দেখে নেব। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটের ক্ষেত্রে ওনাদের স্যালারি, অ্যালাউয়েন্সেস এবং এমলুমেন্টস সেই রাজ্যের স্টেট লেজিসলেচারই নির্ধারণ করে। স্টেট লেজিসলেচারের নিয়ম অনুযায়ী ওনারা এগুলো পেয়ে থাকেন। 9 নম্বরে ইনাদের সার্ভিস কন্ডিশনস অর্থাৎ পদে থাকার শর্তাবলী। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের যিনি মধ্যমণি রয়েছেন অর্থাৎ চিফ মিনিস্টার, উনি ততদিনই মুখ্যমন্ত্রী থাকবেন যতদিন উনার পিছনে সেই রাজ্যের বিধানসভার সমর্থন আছে, অর্থাৎ বিধানসভার ম্যাক্সিমাম এমএলএ সেই চিফ মিনিস্টারকে সমর্থন করছেন। সেই সমর্থনে যদি হেরফের হয়, যদি নড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে গভর্নর তাকে ডিসমিস করে দিতে পারে। ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্সের ক্ষেত্রেও যেমন দেখেছিলাম, লোয়ার হাউসের সমর্থন যদি প্রাইম মিনিস্টারের পিছন থেকে চলে যায়, তখনই যিনি ইউনিয়ন গভর্নমেন্টের ফর্মাল হেড অর্থাৎ প্রেসিডেন্ট এক্সট্রা অর্ডিনারির পাওয়ারফুল হয়ে যায়। তিনি ডিসাইড করতে পারবেন যে এই কাউন্সিল অফ মিনিস্টারকে কন্টিনিউ করতে দেবেন নাকি অন্য কাউকে সুযোগ দেবেন। তেমনি রাজ্যের ক্ষেত্রেও যতক্ষণ মুখ্যমন্ত্রীর পিছনে বিধানসভার সমর্থন রয়েছে, গভর্নর একটু উইক থাকেন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, তবে সেই সমর্থন যদি চলে যায় তখন কিন্তু গভর্নর পাওয়ারফুল হয়ে যায়। তো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও যতক্ষণ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর পিছনে বিধানসভার সমর্থন রয়েছে, ততক্ষণ কিন্তু গভর্নর তাকে ডিসমিস করতে পারেন না। তবে সেই সমর্থন যদি নড়ে যায় একবার, তখনই কিন্তু গভর্নর এক্সট্রা অর্ডিনারি পাওয়ারফুল হয়ে যায় এবং ডিসাইড করতে পারে যে উনি কি এই মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদকেই কন্টিনিউ করতে দেবেন নাকি অন্য কাউকে সুযোগ দেবেন। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে এমনই হয়, ফর্মাল হেডরা সাধারণত উইক থাকেন যতক্ষণ রিয়েল হেডরা স্ট্রং। যেই রিয়েল হেডরা উইক হয়ে গেল অর্থাৎ সমর্থন নড়ে গেল, তখনই ফর্মাল হেডরা এক প্রকার সুপারম্যান হয়ে যায়। তার সাথে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের যারা বাকি মন্ত্রী রয়েছেন, তারা ততদিনই মন্ত্রী পরিষদে থাকতে পারবেন যতক্ষণ চিফ মিনিস্টার তাদেরকে সমর্থন করছেন বা চিফ মিনিস্টার তাদেরকে মন্ত্রী পরিষদে রাখতে চাইছেন। তো চিফ মিনিস্টার মন্ত্রী পরিষদে ততদিনই থাকবেন যখন বিধানসভার সমর্থন উনার পিছনে রয়েছেন, এবং বাকি মন্ত্রীরা মন্ত্রী পরিষদে ততদিনই থাকবেন যতদিন চিফ মিনিস্টার তাদেরকে রাখতে চাইছেন। এবং স্টেট ক্যাবিনেটে চিফ মিনিস্টার সহ অন্য কোন কোন মন্ত্রী থাকবে সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর উপরে। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে প্রিভিলেজেস বা রাইটস, অর্থাৎ ইনারা পদে থাকাকালীন কি কি বিশেষ অধিকার পেয়ে থাকেন। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকজন মন্ত্রী সাধারণত সেই স্টেট লেজিসলেচারের মেম্বার হন এবং তার সাথে সাথে তারা সরকারের প্রতিনিধিত্ব করেন স্টেট লেজিসলেচারে, যার জন্য স্টেট লেজিসলেচারের দুটো হাউসের মধ্যে যে কোনো হাউসেই মন্ত্রীরা তাদের বক্তব্য রাখতে পারবেন, সেই হাউসের কার্যকলাপে পার্টিসিপেট করতে পারবেন এবং সেই হাউসগুলোর কোনো কমিটিতে যদি তাদের মেম্বার হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তাহলে সেই কমিটিতেও তাদের বক্তব্য রাখতে পারবেন। এবং স্টেট ক্যাবিনেট মিনিস্টাররা সাধারণত নিজেরাও কাউন্সিল অফ মিনিস্টার্সের পার্ট হন, তাই জন্য মিনিস্টার হিসাবে যা যা প্রিভিলেজেস সবই তারা এনজয় করবে। তবে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে তাদেরও নিয়োগ করা যেতে পারে যারা সেই রাজ্যের লেজিসলেচারের মেম্বার নয়। 6 মাস পর্যন্ত তারা নন মেম্বার হিসাবেই স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে থাকতে পারবেন। তো যতদিন সে স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের পার্ট, মিনিস্টারদের যা যা প্রিভিলেজেস অর্থাৎ লেজিসলেচারের দুটো হাউসে বক্তব্য রাখার ক্ষমতা বা সেখানে কার্যক্রমে পার্টিসিপেট করার ক্ষমতা, সেগুলো অবভিয়াসলি তারা পাবেন। কিন্তু সে হাউসের কোনো বিল, প্রস্তাবনা এগুলোতে ভোট তখনই করতে পারবেন যখন সে সেই হাউসের মেম্বার না হলে সে কিন্তু এই জনসভার ভোটগুলোতে অংশগ্রহণ করতে পারবে না। তো মিনিস্টাররা যারা দুটো হাউসের মধ্যে যে কোনো একটা হাউসের মেম্বার, তারা শুধুমাত্র নিজেদের হাউসেই ভোটে অংশগ্রহণ করতে পারবেন, এবং যারা দুটো হাউসের মধ্যে কোনো হাউসেরই মেম্বার নয়, তারা যদিও সরকারের বক্তব্য হাউসে রাখতে পারবেন, সরকারের তরফ থেকে হাউসের কার্যকলাপেও পার্টিসিপেট করতে পারবেন, কিন্তু ভোট তিনি দিতে পারবেন না যেহেতু তিনি কোনো হাউসের মেম্বার নয়। স্টেট ক্যাবিনেটের মন্ত্রীরা এটা সুযোগ পায় যে ক্যাবিনেটের মিটিং, যেখানে সেই রাজ্যের সবচেয়ে হাইয়েস্ট লেভেল অফ ডিসিশনগুলো হচ্ছে, সেই মিটিংগুলো তারা অ্যাটেন্ড করতে পারবেন এবং সেই মিটিংগুলোর যে কোনো সিদ্ধান্তে তারা ভোট করতে পারবেন। ক্যাবিনেট মিনিস্টার ছাড়া ক্যাবিনেটের ডিসিশনে অন্য কেউ কিন্তু ভোট করতে পারেন। তবে চিফ মিনিস্টারের রিকোয়েস্ট অনুযায়ী অন্য কোনো মেম্বাররাও ক্যাবিনেটের মিটিং অ্যাটেন্ড করতে, যদিও ক্যাবিনেটের মিটিংয়ে অন্য কাউকে রিকোয়েস্ট করতে পারে চিফ মিনিস্টার অ্যাটেন্ড করতে, তবে ক্যাবিনেটের ডিসিশনে শুধুমাত্র ক্যাবিনেট মিনিস্টাররাই ভোট দিতে পারেন। আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে রেজিগনেশন, অর্থাৎ এই দুটো বডি থেকে মন্ত্রীরা তাদের ইস্তফাটা কাকে দিয়ে থাকেন। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সের প্রত্যেকটা মন্ত্রীকে অ্যাপয়েন্ট করেছিল সেই রাজ্যের গভর্নর, রাজ্যপাল, তাই জন্য তারা ইন্ডিভিজুয়ালি সেই গভর্নরকে তাদের ইস্তফা দিয়ে থাকেন। আর স্টেট ক্যাবিনেটে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল মুখ্যমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী, তাই জন্য মুখ্যমন্ত্রীর পারমিশন নিয়েই তারা স্টেট ক্যাবিনেট থেকে রিজাইন করতে পারবেন।
আমাদের নেক্সট পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে ইনাদের রিমুভাল, অর্থাৎ পদ থেকে অপসারণ কিভাবে তাদের হতে পারে বা কে করে থাকেন। তো স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স থেকে তাদেরকে রিমুভ করতে পারেন সেই রাজ্যের গভর্নর, তবে সেটা তার ব্যক্তিগত ইচ্ছে অনুসারে নয়। পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কনভেনশন অর্থাৎ প্রথা এটাই বলে যতক্ষণ সেই স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এর উপরে সেই রাজ্যের বিধানসভার কনফিডেন্স আছে ততক্ষণ কিন্তু গভর্নর তাদেরকে রিমুভ করতে পারবেন না। তবে সেই কনফিডেন্স যদি নড়ে যায় গভর্নর তাদেরকে রিমুভ করতেও পারেন, আবার কন্টিনিউ করতেও দিতে পারেন সমর্থনের অপেক্ষায়। স্টেট ক্যাবিনেটের থেকে রিমুভাল সম্পূর্ণ চিফ মিনিস্টারের উপরে, তিনি অ্যাপয়েন্ট করেন, তিনি ডিসাইড করেন ক্যাবিনেটের কে মেম্বার হবেন বা হবেন না। এবং আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন 13 নম্বরে আমরা দেখে নেব পোস্ট রিটায়ারমেন্ট জব, অর্থাৎ মন্ত্রীরা তাদের রেসপেক্টিভ পোস্ট থেকে যদি রিটায়ার, রিমুভ বা রিজাইন করেন এরপর তাদের ফিউচার জব অপরচুনিটিস কি রয়েছে। তো কেন্দ্রের ক্ষেত্রেও যেমন ছিল তেমনি রাজ্যের ক্ষেত্রেও এবং স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ক্যাবিনেট উভয় ক্ষেত্রেই পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কিন্তু কোনো ব্যান নেই, কারণ ইনাদের পোস্টে নিরপেক্ষতা বজিয়ে রাখার কোনো দরকার নেই। পার্টিগতভাবেই ইনাদের ইলেকশন হয়েছিল, ইনারা পার্টিকেই রিপ্রেজেন্ট করে, সেই পার্টির আইডিওলজি, সেই পার্টির ম্যানিফেস্টো এবং পার্টিরই তারা কথা বলে, তাই জন্য তাদের থেকে নিরপেক্ষতার কোনো এক্সপেকটেশন রাখা হয় না, যার জন্য ইনাদের পোস্ট রিটায়ারমেন্ট জবের উপরে কোনো ব্যান নেই। তাছাড়াও ইনারা পুনরায় কাউন্সিল অফ মিনিস্টার্স এর মেম্বার বা ক্যাবিনেটের মেম্বার হিসাবেও সার্ভ করতে পারেন যদি চিফ মিনিস্টার তেমন চাইছেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্স এবং স্টেট ক্যাবিনেটের মধ্যে পয়েন্ট বাই পয়েন্ট কম্প্যারিজন তোমাদের ভালো লাগলো, বুঝতে পারলে সমস্ত কনসেপ্টস গুলো এবং খুঁটিনাটি পয়েন্ট গুলো তোমাদের মাথায় ঢুকলো। তো এবারে তোমাদের পালা, তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু একবার দেখলে চলবে না, মিনিমাম 3 বার তোমাদের দেখতে হবে। একবার দেখলে একটু একটু বুঝবে, দুবার দেখলে আরো বেশি বুঝবে এবং 3 বার দেখলে ঝা চকচকে পরিষ্কার হয়ে যাবে তোমাদের মাথায় এই কনসেপ্টস গুলো। খেয়াল রাখবে, রিপিটেশন লিডস টু রিটেনশন, যতবার রিপিট করবে অত তোমাদের মাথায় রিটেন হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে। তোমাদের কমেন্ট পড়ার আমি অধীর আগ্রহে থাকি, আমার কাছে একটা চূড়ান্ত মোটিভেশন হিসাবে কাজ করে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন। তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরো আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইজিং।